একদিন স্বপ্নের দিন, 2 দিনও তো স্বপ্নেরই দিন। ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে আমি এরকম একটা আলোচনা করেছিলাম, যেইখানে একজন দর্শক কমেন্টস করেছিলেন। আমি কমেন্টসটা আর খুঁজে পাচ্ছি না, কে কমেন্টসটা করেছেন সেটা জানাবেন, আমি আবার নামটা আপনার উল্লেখ করে দেবো। এই কৃতিত্বটা অবশ্যই আপনার। কমেন্টস করেছিলেন যে না ভাই, প্রথম দিনটা গিয়েছিল আমাদের স্বপ্নের মতো, ওইটা ছিল স্বপ্নের দিন, আর দ্বিতীয় দিনটা হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট হারানোর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবার মতো দিন। আমার পছন্দ হয়েছে, ঘটনা তো আসলে তাই। এবং তৃতীয় দিন শেষে সেইটা আরো অনেক বেশি প্রযুক্ত। তৃতীয় দিনটা স্বপ্নের দিন না, কিন্তু সত্যি সত্যি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট হারানোর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবার মতো একটা দিন, যেইখানটাতে হয়তোবা লাস্ট পুশটাই কেবলমাত্র বাকি রয়েছে। বাংলাদেশকে ইতিহাস ডাকছে, বাংলাদেশের ক্রিকেট রূপকথার লাস্ট পৃষ্ঠাটা লেখাই কেবল বাকি। সেইটা কি এই টেস্টের চতুর্থ দিনে? চাই কি খেলা যদি পঞ্চম দিনে করায়, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা করতে পারবেন? তৃতীয় দিন শেষে আমাদের সেই স্বপ্নের জায়গাটা আরও একটু কি বড় হয়ে ওঠেনি, স্পেশালি স্টিভেন স্মিথের উইকেটটা পাওয়ার পর? প্রথম ইনিংসে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করে দিয়ে নিজেরা আমরা 426 রান করেছি, অর্থাৎ 228 রানের লিড নিয়েছি। তারপরে তৃতীয় দিনের খেলা অস্ট্রেলিয়া শেষ করেছে 4 উইকেটে 161 রানে। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো আমরা 67 রানে পিছিয়ে রয়েছি, এগিয়ে রয়েছি। ফলে অস্ট্রেলিয়া পিছিয়ে আছে। ফলে এই জায়গাটাতে যদি বাংলাদেশ তৃতীয় দিন শেষেও ম্যাচে খুবই স্ট্রং পজিশনে আমরা আছি, অস্ট্রেলিয়াকে টেস্ট হারানো বাংলাদেশের পক্ষে সম্ভব, অবশ্যই সম্ভব। এবং সেইটা এই তৃতীয় দিনে গিয়ে কিভাবে আরও একটু সম্ভাবনা আমরা বাড়িয়ে তুললাম, আরও এই অলৌকিকতার বাস্তবের মাটিতে নিয়ে আসার কাছাকাছি চলে আসলাম। কোনটা মোমেন্ট অফ দ্য ডে, ওইটা নিয়ে একটু আলোচনা এই ফার্স্ট ভিডিওটাতে করছি আজকের দিনের। দেখেন, আজকের দিনে আমাদের চাওয়াটা কি ছিল? 50টা রান। প্রথম চাওয়াটা ছিল যে 50টা রান আমাদের দরকার, তাহলে লিডটা 200+ হয়ে যাবে। আমরা 50 রান চেয়েছি, 75 রান আমরা পেয়েছি। হ্যাঁ, সেই জায়গাটাতে অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের বদান্যতা রয়েছে। স্টিভেন স্মিথ ক্যাচ ফেলেছেন, ট্রাভিস হেড ক্যাচ ফেলেছেন, আমরা ওই সুযোগগুলো কাজে লেগেছে। আমাদের মেহেদী হাসান মিরাজ টেলএন্ডারদের নিয়ে কি ভীষণ বীরত্বপূর্ণ ব্যাটিংটা তিনি করলেন। নিজে 65 রানের একটা ইনিংস খেলেছেন। হাসান মাহমুদ আগের দিনে 13 সঙ্গে 1 রান যোগ করে 14 রানে আউট হয়েছেন, কিন্তু কত 90+ বল তিনি খেলে ফেলেছেন। তাইজুল বলেন, তাসকিন বলেন, তারাও কন্ট্রিবিউট করেছেন। ফলে আমাদের ওই 50 রানের চাওয়াটা 75 রানের পাওয়ায় রূপান্তরিত হলো, এবং তাতে করে বাংলাদেশ প্রথম ইনিংসে আমরা 426 রান করেছি। অস্ট্রেলিয়ার চেয়ে আমরা প্রথম ইনিংসে 228 রানের লিড নিয়েছি, যেটা আমাদের প্রত্যাশাকেও আসলে ছাড়িয়ে গিয়েছে। এবং সেই রানটা আমরা করেছি কাদের বিপক্ষে? অস্ট্রেলিয়ার কোন বোলিং লাইন আপের বিপক্ষে? যেই বোলিং লাইন আপে রয়েছেন তাদের সেই বিখ্যাত পেস ট্রায়ো মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড, সঙ্গে নাথান লায়নের মতো একজন স্পিনার, যেই 4 জন টেস্ট ক্রিকেটে 1600+ উইকেট তাদের রয়েছে। নাথান লায়নের 550 উইকেটের বেশি রয়েছে, মিচেল স্টার্কের প্রায় 450 উইকেট, প্যাট কামিন্সের 300+, এবং জশ হ্যাজেলউডেরও আজকে 300 উইকেট হয়ে গেল। আজকে 4টা উইকেটে তিনি নিয়েছেন, মিরাজের উইকেটটা নিয়ে ইনফ্যাক্ট আরও ওই 300 উইকেটের ক্লাবে ঢুকে গেলেন তিনি। টেস্ট ক্রিকেট ইতিহাসে কখনোই কোনো বোলিং লাইন আপে একই টেস্টে একই সঙ্গে এরকম ছিলেন না যে 4 জন বোলারের 300+ টেস্ট উইকেট। এবং সেই বোলিং লাইন আপের বিপক্ষে খেলে বাংলাদেশ আমরা 426 রান করেছি, 228 রানের ফার্স্ট ইনিংস লিড নিয়েছি। বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে অবশ্যই এই জায়গাটাতে টুপি খোলা অভিনন্দন জানাতেই হয়। এখন ফার্স্ট পার্টটা ডের আমরা করেছি, এবং সেই জায়গাটাতে মিরাজ এবং অন্যান্য টেইলেন্ডাররা কাজ করেছেন। আমরা ফার্স্ট সেশনটা কাটিয়ে দিতে পেরেছি। এই টেস্ট মানে সময় কাটানোটাও গুরুত্বপূর্ণ, কারণ আমি ধরুন কালকেই বলছিলাম যে তৃতীয় দিনে ব্যাটিংয়ের জন্য উইকেট প্রবাবলি সবচেয়ে ভালো থাকবে। সো সেই জায়গাটাতে সময় কাটানোটাও আসলে গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই জায়গাটাতে যখন আমরা সেকেন্ড সেশনের শুরুতে অল আউট হয়ে যাই, অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে নামালাম, তখনও আমাদের জন্য সেই ব্রেক থ্রু ডিসিপ্লিন বোলিং সেটা প্রয়োজন ছিল, আর সেইটা আমরা কি দুর্দান্তভাবেই না করেছি। শুরুটা করেছেন হাসান মাহমুদ, প্রথম ইনিংসে যেখানে শেষ করেছিলেন, কিংবা তার ব্যাটিংয়েও তিনি যা করেছেন সেইটাই তিনি কন্টিনিউ করছেন। এবং এইখানটাতে অস্ট্রেলিয়ার 2 ওপেনার জ্যাক ওয়েদারল্ড ও ট্রাভিস হেড, 2 জনকেই তিনি আউট করেছেন। 2 জনই প্লেড অন হয়েছেন, 2 জনেরই ব্যাটের কানায় লেগে স্ট্যাম্পে বল তারা টেনে এনে আউট হয়েছেন।
এই দুই ওপেনারকে প্রথম ইনিংসেও হাসান মাহমুদ আউট করেছেন। বাংলাদেশের কোনো বোলার এক টেস্টের দুই ইনিংসে এই প্রতিপক্ষের দুই ওপেনারকে আউট করেছেন, এমন ঘটনা দ্বিতীয়বার ঘটলো। জিম্বাবুয়ের বিপক্ষে পেসার রবিউল ইসলাম শিবলু এটা ঘটিয়েছিলেন 2013-তে, এবং তারপরে হাসান মাহমুদের এই কীর্তি। শুরুতেই আমরা অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে যখন আউট করে দিলাম বাংলাদেশ আপার হ্যান্ডে, মার্নাস লাবুশেন তখন ফর্মে ফিরে আসার একটা ইঙ্গিত দেওয়ার ইনিংস খেলছিলেন, যেইখানটাতে তাকে বেশ কমফোর্টেবল লাগছিল, এবং ওই জায়গাটাতে দুর্দান্ত একটা ডেলিভারিতে টিজে তাইজুল ইসলাম তাকে বোল্ড করে দিলেন। স্লোয়ার বল করতে করতে, মানে তার ওই বল করতে করতে হঠাৎ একটা কুইকার যে তিনি করলেন লেগ স্ট্যাম্পের উপরে, সেইটাতেই বিভ্রান্ত হয়ে গিয়েছেন মার্নাস লাবুশেন। তিনি হচ্ছে গিয়ে লেগ সাইডে খেলতে চেয়েছেন, বল ব্যাটে পাননি, বোল্ড হয়ে গিয়েছেন তিনি। তারপরও বাংলাদেশের গলার কাটা হয়েছিলেন স্টিভেন স্মিথ যে গলার কাটা, সেইটা সব দলের জন্যই প্রযোজ্য, সকল প্রতিপক্ষের জন্যই প্রযোজ্য। আর বাংলাদেশ এইখানে প্রথম ইনিংসেও যে অস্ট্রেলিয়া 198 করেছিল, সেইখানেও স্মিথের 71 রান ছিল। সেইখানটা তো আমরা তার যে ক্যাচ ফেলেছিলাম শুরুতে, সেইটার একটা দায় ছিল, এবং এই দিনও স্মিথের